ইয়াজিদের পৈশাচিকতার মতো ছিল আওয়ামী লীগের অত্যাচার, মন্তব্য তারেক রহমানের। পালানোই দলটির চরিত্র, বলেছেন বিএনপি নেতারা। কেউ স্বৈরাচার হতে চাইলে প্রতিরোধের হুঁশিয়ারি জামাত আমিরের। জুলাই সনদ বিরোধীরা ফ্যাসিস্টের দোসর, মন্তব্য নাহিদের। বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে মুরাদনগরে মা, ছেলে ও মেয়ে হত্যায় 6 জনকে গ্রেফতার। মব তৈরি করে খুন, বলছে র্যাব। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আওয়ামী নেতাদের পৈশাচিক দমনপীড়ন ইয়াজিদ বাহিনীর সমতুল্য ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পবিত্র আশুরা উপলক্ষে দেয়া বাণীতে এ মন্তব্য করেন তিনি। তারেক রহমান বলেন, গত 16 বছরে পতিত আওয়ামী ফ্যাসিস্ট সরকার সব ভাওতাবাজির নির্বাচন, মানুষের ভোটাধিকার হরণ, গুম, বিচার বহির্ভূত হত্যা, সন্ত্রাস, হানাহানি ও দেশের টাকা বিদেশে পাচার সহ এক অবর্ণনীয় শোষণ ও জুলুমের রাজত্ব কায়েম করেছিল। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় ফরমায়েশি রায়ে সাজা দিয়ে কারারুদ্ধ রাখা এবং তাকে সুচিকিৎসা বঞ্চিত করে মৃত্যুর মুখোমুখি দাঁড় করানো হয়েছিল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, দেশ ছেড়ে পালিয়ে যাওয়া নিষ্ঠুর আওয়ামী নেতাদের পৈশাচিক দমনপীড়ন ছিল ইয়াজিদ বাহিনীর সমতুল্য। দেশের ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত নিরন্তর সংগ্রাম চালিয়ে যাবার কথাও বলেন তিনি। দেশের অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে সংস্কার এখনো বাকি, তাই গণতন্ত্র প্রতিষ্ঠায় দ্রুত, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের দাবি করেছেন বিএনপি নেতারা। নির্বাচন নিয়ে একটি মহল অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেন তারা। শনিবার রাজধানীতে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিয়ে সব কথা বলেন বিএনপি নেতারা। বিস্তারিত জানাচ্ছেন মোবাশ্বের আহমদ। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী লেখক ফোরাম আয়োজিত শহীদ জিয়া ও বাংলাদেশ জাতীয়তাবাদ শীর্ষক আলোচনা সভায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। এ সময় তিনি বলেন, বিগত 16 বছর দেশের জনগণের দুঃখ দুর্দশার কথা বুঝতে পারেনি বলেই দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে একটি দল, যারা কখনোই দেশের মানুষের ভেতর জাতীয়তাবাদ তৈরি করতে সফল হয়নি। স্বাধীনতার চেতনা আওয়ামী লীগকে কিন্তু খুঁজে পাওয়া যায়নি, যখন খুঁজে পাওয়া যায়নি। আজকে থেকে এক বছর আগে 5ই আগস্ট আওয়ামী লীগ যেভাবে পালিয়ে গিয়েছিল, এটাই হচ্ছে আওয়ামী লীগের চরিত্র। তারা বাংলাদেশি জাতীয়তাবাদ হিসেবে বাংলাদেশের জাতীয়তাবাদকে চিহ্নিত করার পরেও, দীর্ঘদিন দেশ শাসন করার পরেও তারা কিন্তু বাংলাদেশি জাতীয়তাবাদে কোনো পরিবর্তন আনতে সক্ষম হবে নাই। দেশের রুচিশীল রাজনীতি ও তরুণ সমাজকে ধ্বংস করেছে পতিত সরকার। এমনকি বাংলাদেশের ক্রীড়া অঙ্গনকেও দলীয়করণ করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ। শনিবার বিকেলে ধানমন্ডিতে জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। স্পোর্টস ওয়ার্ল্ড হলো একটা ডিফারেন্ট ওয়ার্ল্ড। যারা বর্তমানে খেলার মধ্যে আছে অ্যাক্টিভ খেলোয়াড়, তাদেরকে রাজনীতি থেকে দূরে রাখা হয়। কিন্তু দেখেন, এদেশের দুজন বিখ্যাত খেলোয়াড়, সাকিব আল হাসান ক্রিকেটার, মাশরাফি বিন মুর্তজা, যারা যখন জাতীয় দলে খেলে তাদেরকে এমপি বানিয়ে দেওয়া হয়েছে, বিনা ভোটের এমপি। তো বেচারাদের খেলাও নষ্ট হলো, রাজনীতিতেও তারা কন্ট্রিবিউশন করতে পারেনি। একসময় যারা ছিল জনগণের অত্যন্ত আরাধ্য, যাদের পিছনে জনতার ঢেউ লেগে থাকতো, আজকে তারা পালিয়ে বেড়াচ্ছে। এই কৃতিত্ব আওয়ামী লীগকেই দিতে হবে। একই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, নির্বাচন নিয়ে একটি মহল অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। আজকে অনেকেই ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন। কেউ কেউ বলছেন নির্বাচনের পরিবেশ নেই। কেন বলছেন? নির্বাচনকে আপনারা কৌশলে নানা কথার ফুলঝুড়ি দিয়ে সেটাকে আপনারা বিলম্ব করাবেন, সেইটাকে আপনারা সমালোচনা করবেন। কেন? এর উদ্দেশ্য কি? গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য দেশে দ্রুত সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও মনে করেন বিএনপি নেতারা। একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবেন। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, বিএনপি সংস্কার মানে, কিন্তু কুসংস্কার মানবে না। সংস্কারের নামে কোনো কুসংস্কার করা হলে আর এতে জনগণের অধিকার ভুলুণ্ঠিত হলে বিএনপি নেতাকর্মীরা বসে থাকবে না। বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির উদ্যোগে চুনকুটিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন কথা বলেন।
তিনি বলেন, বর্তমানে দেশে কতটি রাজনৈতিক দল আছে তা নির্বাচন কমিশনাররাও জানেন না, দেশের জনগণও জানে না। তিনি চ্যালেঞ্জ দিয়ে বলেন, আওয়ামী লীগ সহ দেশে যত রাজনৈতিক দল আছে সবাই মিলে ৩০০ আসনে প্রার্থী দিক, আর বিএনপি এককভাবে সব আসনে প্রার্থী দেবে। এরপর দেখা যাবে নির্বাচনে কার ভাগ্যে কয়টি আসন জোটে। ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায়চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল সহ অনেকে। সংস্কার বিএনপি মানে বিএনপি কোনো কুসংস্কার মানে না। সুতরাং সংস্কারের নামে কোনো কুসংস্কারের মধ্য দিয়ে জনগণের অধিকার যদি ভুলণ্ঠিত হয়, জনগণ যদি প্রতারিত হয়, সেই ক্ষেত্রে বিএনপির কোনো নেতা কর্মী ঘরে বসে থাকবে না। কয়েকটি দল সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করেছে, বলছে সংসদের নিম্ন কক্ষেও অনুপাত চাই, উচ্চ কক্ষেও অনুপাত চাই, অনুপাত ছাড়া নাকি বাংলাদেশে নির্বাচন হবে না। যারা এই কথা বলছে তারা একটা চোরের দল, যারা 16 বছর আওয়ামী লীগের সাথে ছিল, আওয়ামী লীগের সমস্ত নির্বাচনকে বৈধতা দেওয়ার জন্য হাত পাকা দিয়ে বাতাস করেছে। মব ভায়োলেন্স বন্ধ না করতে পারলে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন রাজনৈতিক দলের নেতারা। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাইবার সুরক্ষা অধ্যাদেশ নিয়ে এক সেমিনারে কথা বলেন নেতারা। সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ঐক্যমত্যের কমিশনে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু সাইবার আইন নিয়ে কথা হচ্ছে না। যারা আইন প্রয়োগের দায়িত্বে তারা আইনের ব্যত্যয় ঘটালে তাদের শাস্তির বিধান প্রত্যেক আইনে থাকা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। আর নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, বাড়ি ভাঙা সংস্কৃতি থাকলে দেশে গণতন্ত্র ফিরে আসবে না। মব ভায়োলেন্স বন্ধ করতে না পারলে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন নেতারা। ভালো নির্বাচন করতে পারাও একটা বড় সংস্কার। 3টা টার্ম দেশে নির্বাচনের নামে যা হয়েছে, মানুষের সামনে মুখ দেখানো যায় না, পৃথিবীর কাছে আমাদের সম্মান নষ্ট হয়েছে। ভালো নির্বাচন করতে পারলেও বাংলাদেশের সম্মান নষ্ট। সেই ভালো নির্বাচন করতে পারবেন? বিভিন্ন জায়গায় যেই ধরনের মবক্রেসি চলছে, এটা বন্ধ করতে না পারলে সুষ্ঠু নির্বাচন হবে কিরকম করে? যে আইনে যদি কোনো অস্পষ্টতা থাকে এবং সে কারণে যদি জনগণ হয়রানির শিকার হয়, তাহলে সে অস্পষ্টতা দূর করা যারা আইন করেছেন এটা তাদের কর্তব্য, তাদের করা উচিত। তারা অস্পষ্ট রেখে কিছু লোককে দুর্নীতি অনাচার করার, কিছু লোককে জুলুম করার সুযোগ দেবেন, এটা কোনো আইনের বিষয় হতে পারে না। অতীতের মতো যেন তেন নির্বাচন চায় না বাংলাদেশ জামায়াত ইসলামী। কেউ স্বৈরাচারী হওয়ার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে বলে মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে কুমিল্লা সদর উপজেলার পদুয়ার বাজার এলাকার ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এক পথসভায় তিনি এমন কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, জুলাইয়ের শহীদরা যে রক্ত দিয়ে বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করে গেছে, সেই রক্তের সাথে বেইমানি করা যাবে না। পথসভায় তিনি আরো বলেন, সম্প্রতি কিছু রাজনৈতিক দলকে দেখা যাচ্ছে তারা ক্ষমতায় যাওয়ার আগেই দখল ও লুটপাট শুরু করেছে, তাদের সংযত হয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। আমরা যেন তেন কোনো নির্বাচন চাই না। বাংলাদেশে বিভিন্ন জায়গায় ইদানিং রাজনীতির নামে যে অপকর্ম আর উৎপাত আমরা লক্ষ্য করছি, আমরা সংশ্লিষ্ট দলগুলোকে বলবো, সাবধান হন, নিজেদেরকে সামলান, নইলে জনগণই আপনাদেরকে সামলিয়ে দেবে ইনশাআল্লাহ। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদের বিরোধিতাকারীরা ফ্যাসিবাদী আওয়ামী লীগের দোসর।
বগুড়ার সাতমাথায় মুক্তমঞ্চে পথসভায় তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, রাজনীতির খেলার পরিবর্তন করবে এনসিপি। আগামী 3 আগস্ট ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের মহাসমাবেশ থেকে ঐতিহাসিক জুলাই সনদ ঘোষণা করা হবে। সেই সমাবেশে জুলাই আগস্টের শহীদ ও আহতদের পরিবারের সদস্য এবং দেশের তরুণ প্রজন্মকে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি। পথসভায় উপস্থিত ছিলেন এনসিপির উত্তরবঙ্গের মুখ্য সংগঠক সার্জিস আলম সহ দলটির নেতাকর্মীরা। জনগণের পাশে দাঁড়ান, সাধারণ মানুষের পাশে দাঁড়ান। নিজেদের ভিতর যাতে কোনো অনুপ্রবেশকারী না থাকে, আমাদেরকে অবশ্যই রাজনৈতিক সংস্কৃতি চেঞ্জ করতে হবে। যেই গণ অভ্যুত্থানে আমরা মানুষ আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল, আমাদেরকেও মানুষের পাশে সব সময় থাকতে হবে। আপনাদের প্রত্যেকটি সমস্যা সমাধানে আমরা থাকব। 5 জুলাই 2024 গেল বছরের এই দিনটি ছিল শুক্রবার। আদালতের রায় স্থগিত করে কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ করেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দাবি আদায়ে বিক্ষোভের পাশাপাশি চট্টগ্রাম, খুলনা ও গোপালগঞ্জে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এছাড়া ঢাকা আরিচা মহাসড়কের একপাশে মানববন্ধন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারীরা। তখনও সাংগঠনিকভাবে ছাত্রলীগ নীরব থাকলেও সংগঠনটির নেতাকর্মীদের অনেকেই ভয় ভীতি দেখিয়ে চলমান আন্দোলন থেকে তাদের বিরত রাখার চেষ্টা করে। বিভিন্ন ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের নানাভাবে হয়রানি শুরু করে ছাত্রলীগ। এদিনেই দেশের সব বিশ্ববিদ্যালয় কলেজে পরের দিন 6 জুলাই বিকেল 3টায় বিক্ষোভ মিছিল কর্মসূচির ঘোষণা দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এছাড়া 7 জুলাই রবিবার দেশ জুড়ে ছাত্র ধর্মঘটের ঘোষণা দেন তারা। সেদিন দেশের সব বিশ্ববিদ্যালয় কলেজে ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণাও দেন। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল করে 2018 সালে সরকারের জারি করা পরিপত্র পুনর্বহাল সহ 4 দফা দাবিতে 1 জুলাই থেকে ধারাবাহিক আন্দোলন করে আসে চাকরি প্রত্যাশীরা। জুলাই গণ অভ্যুত্থানে স্বৈরাচারী হাসিনা সরকারের গণহত্যা বিশ্ববাসীর কাছে তুলে ধরে জাতিসংঘ মানবাধিকার প্রতিবেদন। গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে এটি একটি দলিল হয়ে রয়েছে। স্বৈরাচারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বিভিন্ন গোয়েন্দা সংস্থা, র্যাব, পুলিশ ও আওয়ামী লীগের ক্যাডাররা হত্যাযজ্ঞ চালায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আসামিদের বিচারে জাতিসংঘ প্রতিবেদন বৈশ্বিক স্বীকৃতি হিসেবে কাজ করবে বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। অন্যান্য সংস্কারের চেয়ে মানবাধিকার প্রতিবেদন বাস্তবায়ন সরকারের 1 নম্বর এজেন্ডা হওয়া উচিত বলে মত তাদের। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। নৃশংস গণহত্যা চালালেও শেষ অবধি ক্ষমতা টেকাতে পারেনি স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার। জুলাই গণ অভ্যুত্থানের তোড়ে ক্ষমতা ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা ও আওয়ামী লীগের প্রথম সারির নেতারা। জুলাই গণ অভ্যুত্থানে স্বৈরাচার কর্তৃক চালানো গণহত্যার স্বাধীন তদন্তে ইতিহাসে বাংলাদেশের পক্ষে প্রথমবারের মতো জাতিসংঘের সাহায্য চায় অন্তর্বর্তী সরকার। এতে সাড়া দিয়ে গেল বছর সেপ্টেম্বরে বাংলাদেশে ফ্যাক্ট ফাইন্ডিং মিশন পাঠায় জাতিসংঘ। দীর্ঘ 1 মাস বাংলাদেশে অবস্থান করে বিভিন্ন স্থান থেকে তথ্য জোগাড় করে মিশন। তদন্ত কাজ চলে 5 মাস। চলতি বছর ফেব্রুয়ারি মাসে তদন্ত প্রতিবেদন প্রকাশ করে জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশন। এতে বলা হয়, সরকারের শীর্ষ ব্যক্তির নির্দেশে বিক্ষোভ দমাতে আওয়ামী লীগের সহিংস কর্মকাণ্ডের পাশাপাশি নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো নির্বিচারে হত্যা, গ্রেপ্তার ও নির্যাতন করে গুরুতর মানবাধিকার লঙ্ঘন করে। 1 জুলাই থেকে 15 আগস্টের মধ্যে 1400 জনের বেশি মানুষকে হত্যা করা হয়। তাদের বেশিরভাগই নিহত হয় নিরাপত্তা বাহিনীর গুলিতে। প্রতিবেদন অনুযায়ী নিহতদের মধ্যে 12 থেকে 13% শিশু। কয়েক হাজার মানুষ আহত হলেও তাদের চিকিৎসা নিতে বাধা দেয় সরকার। পুলিশের ইচ্ছাকৃত গুলিতেই নিহত হন শহীদ আবু সাইদ। ক্ষমতায় থাকতেই সাবেক সরকার সহিংস পথ ব্যবহার করে বিক্ষোভ দমনের চেষ্টা করে বলে প্রতিবেদনে বলা হয়। একটা রাজনৈতিক সরকার কতটা স্বৈরাচারী হয়ে উঠেছিল জাতিসংঘের প্রতিবেদন সেটা সঠিকভাবে তুলে ধরেছে বলে মন্তব্য করেন সাবেক রাষ্ট্রদূত রাশেদ আহমেদ চৌধুরী। এদিক থেকে প্রতিবেদনটি একটা দলিল বলে মনে করেন তিনি। একটা পলিটিক্যাল লিডারের সময় যদি এটা হয়, ক্রাইম এগেন্স্ট হিউম্যানিটি, এটা এবং যা যা ক্রাইম হয়েছে, যারা এজেন্সিগুলো ছিল, পুলিশ, র্যাব, ট্যাব, অনেক কিছু আইডেন্টিফাই করছে। এই পুরো রিপোর্টটা বাস্তবায়ন করার দরকার ছিল। এটা আমার মতে এটা নাম্বার 1 প্রায়োরিটি হওয়া উচিত ছিল ইন্টারিম সরকারের। আমরা এখন ইলেকশনের দিকে যাচ্ছি। গণতন্ত্র আনবে না শুধু তুমি ইলেকশন করে, এটা ব্যালট ডেমোক্রেসি। কিন্তু গণতান্ত্রিক সিস্টেমের মধ্যে এটা অথরিটেরিয়ান রুলার হয়ে গেল।
সে যা করে গেছে 16 বছরে, এটা কোনো নজিরবিহীন। তো এটা যেন আবার না হয়, আবার যেন ফ্যাসিজম ফেরত না আসে, এইটা সবাইকে আমাকে অ্যাড্রেস করতে হবে। শেখ হাসিনা সহ অপরাধীদের বিচারের ক্ষেত্রে মানবাধিকার প্রতিবেদন আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে কাজ করবে বলে মনে করেন আন্তর্জাতিক বিশ্লেষক আবু সালেহ মোহাম্মদ ইউসুফ। অলরেডি বিচার প্রক্রিয়া শুরু হয়েছে, সুতরাং এই রিপোর্টটা এই বিচার প্রক্রিয়ার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করবে এবং একই সাথে আন্তর্জাতিকভাবে বাংলাদেশে যে মানবাধিকার ভায়োলেশন হয়েছে এটা একটা বৃহৎ স্বীকৃতি। সুতরাং আমরা এই বিচারের ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে কোনো প্রশ্ন ওঠার ক্ষেত্রে বা কোনো আলোচনার ক্ষেত্রে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টটাকে একটা গুরুত্বপূর্ণ রেফারেন্স হিসেবে আমরা দেখাতে পারবো যে হ্যাঁ, এই রিপোর্টটার মাধ্যমে এটার একটা নিরপেক্ষ এবং সর্বজন গ্রহণযোগ্য সংস্থা জাতিসংঘ মানবাধিকার কমিশনের রিপোর্টটা দিচ্ছে। সুতরাং এইটা একটা গুরুত্বপূর্ণ রিপোর্ট হিসেবে কাজ করবে আমাদের বিচার ব্যবস্থাকে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য করানোর জন্য। অপরাধীদের বিচারের পাশাপাশি বিচার খাতের সংস্কার সহ জাতীয় মানবাধিকার কমিশন আইন সংশোধনের পরামর্শ দেয় জাতিসংঘ। হত্যা, গুম, খুনে জড়িত থাকায় র্যাব ও এনটিএমসিকে বিলুপ্ত করার সুপারিশ করা হয়। কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ না করার সুপারিশও ছিল প্রতিবেদনে। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে দণ্ডিতরা নির্বাচনে অংশ নিতে পারবেন না। বিভাগীয় পর্যায়ে হাইকোর্ট বেঞ্চ প্রতিষ্ঠার বিষয়ে ঐকমত্য কমিশনের ঐকমত উচ্চ আদালতের রায় পরিপন্থী বলেও মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল। তবে এটি নিয়ে আলোচনার মাধ্যমে যুক্তি পরিণতিতে পৌঁছানো সম্ভব বলেও মনে করেন তিনি। আরও জানাচ্ছেন আহমেদ সরোয়ার। জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়নে করণীয় নিয়ে শনিবার ছায়া সংসদ বিতর্কের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। জুলাইয়ের চেতনা বাস্তবায়নে সরকার অপেক্ষা নাগরিক সমাজের ভূমিকা বেশি, এই শিরোনামের পক্ষে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এবং বিপক্ষে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিতার্কিকরা অংশ নেয়। বাংলাদেশে যাতে আর ভবিষ্যতে কোনোদিন কোনো ফ্যাসিস্টের কোনো জন্মগ্রহণ করা না হয়। ছায়া সংসদ বিতর্কের প্রধান অতিথি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট এম আসাদুজ্জামান বলেন, জুলাইয়ের চেতনা হচ্ছে বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠা করা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দণ্ডিতরা আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা? উত্তর, পারবে না। পতিত ফ্যাসিস্ট মাথাচাড়া দেওয়ার শঙ্কা আছে কিনা? আমি মনে করি না সেই শঙ্কা আছে। ফ্যাসিস্টদের বাংলাদেশের মাটিতে ফিরে আসার যে কোনো অপতৎপরতা বাংলাদেশের নাগরিকগণ এখনও মোকাবেলা করার ক্ষমতা এবং শক্তি রাখে বলে আমি বিশ্বাস করি। এই নিষিদ্ধ সত্তার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যদি কেউ ভূমিকা পালন করে তাহলে আমি নিশ্চিতভাবে বলবো সেও অপরাধে সম্পৃক্ত হচ্ছে এবং সেই অপরাধের জন্য তাকে যথাযথভাবে আইনের আওতায় আনার যথেষ্ট সুযোগ আছে এবং আনা হবে। সংবিধান নতুন করে লিখতে আপত্তি না থাকলেও অ্যাটর্নি জেনারেল মনে করেন দেশের বর্তমান সংবিধান বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ সংবিধান, তবে জনবিরোধী সংশোধনীগুলো বাদ দেওয়া উচিত। অগণিত অসংখ্য শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই সংবিধান, ৭২-এর সংবিধান, এখনও আমি বিশ্বাস করি ওয়ান অফ দ্য বেস্ট কনস্টিটিউশনস অফ দ্য ওয়ার্ল্ড। হাইকোর্ট বেঞ্চ ঢাকার বাইরে নিতে ঐক্যমত্য কমিশন মোটামুটি সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু ৮ম সংশোধনী বাতিলের মাধ্যমে উচ্চ আদালত আগেই এর বিরুদ্ধে রায় দিয়েছে। আবার এ ধরনের উদ্যোগ আইনগতভাবে বৈধ কি না? ঐক্যমত্য কমিশন অনেক বিষয়ে নিশ্চয়ই রিকমেন্ডেশন করবেন। সেই রিকমেন্ডেশনগুলো বাস্তবায়নের ক্ষেত্রে সরকার এবং পরবর্তী সংসদ সব কিছু যাচাই বাছাই করে নিয়েই করবেন। এটা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে ৮ম সংশোধনীর রায়ের পরিপন্থী, কিন্তু এটাকে সুনির্দিষ্টভাবে যাচাই বাছাই করলে আকাশের যত তারা, আইনের তত ধারা, সেইগুলোতে ফেলে নিশ্চয় একটা জায়গায় যৌক্তিক পরিণতিতে আমরা পৌঁছতে পারবো। বিতর্কে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে হারিয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় জয়ী হয়। আহমেদ সরোয়ার, বাংলা ভিশন, ঢাকা। কুমিল্লার মুরাদনগরের করইবাড়িতে প্রকাশ্যে মা, ছেলে ও মেয়েকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত ৬ জনকে গ্রেফতার করেছে র্যাব। মোবাইল চুরির ঘটনাকে নিয়ে মব তৈরি করে এই হত্যাকাণ্ড বলে জানিয়েছে র্যাব। এই ঘটনায় ৩৮ জনের নাম সহ অজ্ঞাত বেশ কয়েকজনকে অভিযুক্ত করে মামলা করা হয়েছে। বিস্তারিত গ্যালমান শফির রিপোর্টে। মোবাইল ফোন চুরির ঘটনাকে কেন্দ্র করে ৩ জুলাই কুমিল্লার মুরাদনগরের বাঙ্গড়া বাজারের করইবাড়ি এলাকায় ৩ জনকে পিটিয়ে হত্যা করা হয়। শুক্রবার রাতে কুমিল্লা ও রাজধানীর বনশ্রী থেকে
ঘটনার সাথে জড়িত 6 জনকে গ্রেফতার করে র্যাব। শনিবার রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে র্যাব 11 এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ হোসেন জানান, একজন স্কুল টিচারের মোবাইল ফোন চুরির ঘটনাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। নিহতরা আক্রোশের শিকার। একটা মোবাইল চুরিকে কেন্দ্র করে এবং থানায় অভিযোগকে দায়ের করা নিয়েই মূলত এই ঘটনাটা ঘটে এবং এটা আক্রোশের একটা শিকার। গতকাল রাতে গতকাল সারা রাত আমাদের অভিযান চলমান থাকে এবং সেখান থেকে আমরা 6 জনকে অ্যারেস্ট করি। যারা এই মবটাকে ইন্ধন দিয়েছে তাদের কিন্তু অ্যারেস্ট করা হয়েছে। এলাকায় নিরাপত্তা জোরদার হয়েছে বলে জানিয়েছেন র্যাব কর্মকর্তা। অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী, এখানে পুলিশ কাজ করছে, সেনাবাহিনী কাজ করছে, সেনাবাহিনী টহল দেওয়া হচ্ছে। সো অলরেডি কিন্তু এলাকায় নিরাপত্তা জোরদার করার জন্য যা যা দরকার আইন শৃঙ্খলা বাহিনী সেটা কাজ করে যাচ্ছে। মব তৈরি করে আইন নিজেদের হাতে তুলে না নেয়ার পরামর্শ দিয়েছেন র্যাবের এই কর্মকর্তা। চাই যে মব ক্রিয়েট করে আসলে আইন কারো হাতে তুলে নেওয়া উচিত না। গেলমান শফি, বাংলা ভিশন, ঢাকা। গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার রাজধানীতে এক সেমিনারে তিনি এ তথ্য জানান। প্রেস সচিব আরও বলেন, সাংবাদিকতা দীর্ঘদিন সরকার নিয়ন্ত্রিত ছিল, সেটা দূর করে মুক্ত ভয় ডরহীন সাংবাদিকতার পরিবেশ করতে চাইছে সরকার। তিনি বলেন, সাইবার সিকিউরিটি অ্যাক্ট বাতিল করে যে আইন করা হয়েছে তা প্রেস ফ্রিডমের হস্তক্ষেপ করবে না। শফিকুল আলম বলেন, সাংবাদিকতার কারণে কোনো সিক্রেট এজেন্সির হুমকি ও গুমের সংস্কৃতি থেকে বেরিয়ে আসা সরকারের লক্ষ্য। মিডিয়া হাউসগুলোর নিজস্ব নীতিমালা থাকা উচিত বলে মন্তব্য তার। জানান, গত 15 বছরে সাংবাদিকদের গুম ও হুমকির বিষয়গুলো পর্যালোচনা করা হচ্ছে। ভয়ানক একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, সেটা যাতে রিপিট না হয়। পিএম অফিসের একজন ডেপুটি প্রেস সেক্রেটারি মনস্টার ছিলেন, ওনার জন্য এটা করা যাবে না। আমরা তো সেই জায়গায় যেতে চাই না। আমরা চাই বাংলাদেশে প্রেস ফ্রিডমটা ইনস্টিটিউশনালাইজড হোক। একটা ছেলে এসে যেন বলতে পারে যে না, উইদাউট ফেয়ার সে একটা স্টোরি পারসিউ করতে পারে। আমরা মনে করি বাংলাদেশের জার্নালিজমটা আরও বেটার হওয়া উচিত, আরও আমরা চাই যে আপনি সত্য কথাটা সব সময় আসুক, এবং যেই লো কনফিডেন্সটা তৈরি হয়েছে জার্নালিস্টদের বাংলাদেশের মিডিয়া আউটলেটদের নিয়ে, সেটাও দূরীভূত হওয়া উচিত। এটা ডেমোক্রেসির জন্য খুব দরকার। একটা ভাইব্রেন্ট মিডিয়া একটা ভাইব্রেন্ট ডেমোক্রেসি তৈরি করে, এটা খুবই এসেনশিয়াল। এবং এই কাজটা এখন যদি আমরা না করতে পারি, সামনে হয়তো এটা আরও ঝুঁকিপূর্ণ হওয়ার সমূহ আশঙ্কা আছে। ব্যাংকে জমা রাখা জনগণের টাকা ফেরত দিতে সরকার অঙ্গীকারবদ্ধ, জানালেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বলেছেন, সঞ্চয়পত্রে মুনাফা বাড়ালে কেউ ব্যাংকে টাকা রাখবে না। দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, দেশের খারাপ অবস্থায় থাকা ব্যাংকগুলোকে পুনর্বাসনের চেষ্টা করছে বাংলাদেশ ব্যাংক। তিনি বলেন, বিগত সময়ে অনেকেই ব্যাংকে টাকা নিয়ে চলে গেছে, যা পৃথিবীর কোনো দেশেই কখনো ঘটেনি। এনবিআর এর চলমান সমস্যা সমাধান নিয়েও আলোচনা চলছে বলে জানান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য হওয়া উচিত পুলিশ বাহিনীর হারানো মনোবল পুনরুদ্ধার এবং একটি গ্রহণযোগ্য নির্বাচনের উপযোগী বাহিনী হিসেবে তাদের প্রস্তুত করা, এমন মন্তব্য করেছেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ পুলিশ সংস্কার নিয়ে আয়োজিত গোলটেবিল আলোচনায় তিনি কথা বলেন। তিনি বলেন, পুলিশ সংস্কার করতে হলে রাজনৈতিক প্রভাব থেকে বাহিনীকে মুক্ত করতে হবে। এ সময় বিএনপির তথ্য গবেষণা সম্পাদক আজিজুল বারী হেলাল বলেন, শেখ হাসিনা সরকার পুলিশ বাহিনীকে জনগণের শত্রুতে পরিণত করেছিল। অন্যদিকে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ বলেন, ঐকমত্য কমিশনে পুলিশ সংস্কার বিষয়ক আলোচনা প্রস্তাব আকারে তোলা উচিত। পুলিশের নিয়োগ প্রক্রিয়ায় মৌলিক সংস্কার প্রয়োজন বলেও মত তার। সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, রাজনৈতিক দলগুলোর মতাদর্শের ভিন্নতা থাকলেও কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যমতে আসতে পারলে স্বৈরাচার পতনের পর যে সম্ভাবনার দ্বার উন্মোচন হয়েছে সেটা বাস্তবে রূপায়িত হতে পারে।
নারায়ণগঞ্জ শহরের চাষারা একটি কনভেনশন সেন্টারে সুজন নারায়ণগঞ্জ জেলা শাখার আয়োজনে নাগরিক সংলাপে তিনি একথা বলেন। বদিউল আলম মজুমদার বলেন, রাজনৈতিক দলগুলো কিছু মৌলিক বিষয়ে একমত হয়ে জুলাই সনদ প্রণয়ন করে তার ভিত্তিতে ভবিষ্যতে নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবে তাতে স্বৈরাচারের পুনঃপ্রবর্তন ঠেকানো যাবে। এ সময় আরো বক্তব্য রাখেন সুজন কেন্দ্রীয় যুগ্ম সমন্বয়কারী দিলীপ কুমার সরকার, জমির উদ্দিন সরকার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রব্বি ও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি সহ অনেকেই। বিগত সরকারের আমলে বিডিআর হত্যাকাণ্ড, দেশপ্রেমিক অফিসারদের গুম, খুন, জেল ও নির্যাতনের শিকারের প্রতিবাদে এবং জোর করে অবসর দান ও পদ থেকে অব্যাহতির প্রতিবাদে আলোচনা সভা করেছেন ভুক্তভোগীরা। শনিবার বিকেলে নেক্সাস ডিফেন্স ও জাস্টিসের আয়োজনে জুলাইয়ের লাল বিপ্লব বনাম সশস্ত্র বাহিনী, বিচারহীনতার বরখাস্ত, বাধ্যতামূলক অবসর, পিএনজি শীর্ষক আলোচনা হয়। ক্ষতিগ্রস্ত অফিসারদের যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি পুনর্বাসনের দাবি জানানো হয়। এছাড়া অফিসারদেরকে অন্যায়ভাবে গুম, খুন, জুলুম, নির্যাতন এবং অন্যায়ভাবে বরখাস্তের সাথে যুক্ত ও দায়ী সবার ন্যায় বিচারের মাধ্যমে উপযুক্ত শাস্তি দাবি করেন আলোচকরা। সশস্ত্র বাহিনীর কোনো সদস্যকে তার বাহিনীতে অবাঞ্ছিত ঘোষণা করার সামরিক বা বেসামরিক কোনো আইন নেই বলে মন্তব্য করেছেন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর নেতারা। বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই বিগত সময়ে অনেককে বেআইনিভাবে পিএনজি বা অবাঞ্ছিত ঘোষণা করা হয়। ব্যাপক উৎসাহ উদ্দীপনায় উল্টো রথযাত্রা উৎসব পালন হয়েছে দেশের বিভিন্ন জায়গায়। ধামরায়ে রথযাত্রায় পায়ের চাপা পড়ে 10 জন আহত হয়েছেন, তাদের 3 জনের অবস্থায় গুরুতর। ধামরায় 400 বছর পুরনো যশোর মাধবের উল্টো রথ টান অনুষ্ঠান উদ্বোধন করেন রথ কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জীবন কানাই দাস। সন্ধ্যায় ধামরায় গোফনগরের লাখো ভক্তের উপস্থিতিতে যশোর মাধবের রথটি টেনে মাধববাড়ি এলাকায় নিয়ে যাওয়া হয়। এ সময় রথটি একদিকে চেপে যায়, দোকানের 2টি খুঁটি ভেঙে 10 জন আহত হন। এদিকে নরসিংদীতে উল্টো রথযাত্রা উৎসব আয়োজন করে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবামৃত সংঘ, জগন্নাথ ধাম সহ বেশ কটি সংগঠন। মঙ্গল প্রদীপ জ্বালিয়ে উল্টো রথযাত্রা উদ্বোধন করেন নরসিংদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাখন দাস। শ্রী শ্রী জগন্নাথ বাড়ি বীরপুর এলাকা থেকেও একটি রথযাত্রা হয়। সেনাবাহিনীর কড়া নিরাপত্তায় কুড়িগ্রামে উল্টো রথযাত্রায় অংশ নেয় হাজারো নারী পুরুষ। রথযাত্রাটি শহরের পোস্ট অফিস পাড়া এলাকা থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো ঘুরে আসে। বাগেরহাটে হাজারো ভক্ত দর্শনার্থীর অংশগ্রহণে 650 বছরের পুরনো শিবপুর শিব মন্দিরে উল্টো রথযাত্রা হয়েছে। পরে মন্দির চত্বরে হয় আলোচনা সভা। এবার আরো কিছু খবর নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেছেন, জনগণের ভালোবাসা ছাড়া রাজনীতিবিদ হওয়া যায় না। বেগম খালেদা জিয়া জনগণের অধিকার প্রতিষ্ঠা করে দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনীতিবিদ হয়েছেন। দুপুরে সিলেট নগরীর একটি কনভেনশন হলে বৃহত্তর সিলেটের জাতীয়তাবাদী পরিবার আয়োজিত জাতীয়তাবাদী ঈদ পুনর্মিলনী ও শহীদ স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জোবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে 100টি নিম গাছ রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বিকেলে জিয়াউর রহমানের জন্মস্থান বগুড়ার গাবতলীর বাগবাড়ি শহীদ জিয়া ডিগ্রি কলেজ চত্বরে শহীদ জিয়ার 19 দফা বাস্তবায়ন পরিষদ এই কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু। প্রধান বক্তা ছিলেন শহীদ জিয়ার 19 দফা বাস্তবায়ন পরিষদের সাধারণ সম্পাদক KM খালেদুজ্জামান জুয়েল। এর আগে তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মস্থান বাগবাড়ির পৈতৃক ভিটা পরিদর্শন করেন। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স বলেছেন, সাধারণ ভোটারদের অবজ্ঞা অপমান করার কোনো অধিকার নতুন রাজনৈতিক দল বা এর নেতাদের নেই। ময়মনসিংহের হালুয়াঘাটে স্থানীয় বিএনপির এক কর্মী সম্মেলনে তিনি একথা বলেন। তিনি বলেন, সাধারণ মানুষ তাদের ভোট বিক্রি করে না, তারা অবাধ নিরপেক্ষ নির্বাচনে পছন্দের প্রার্থীকে ভোট দিতে চায়। আওয়ামী লীগের আমলে ভোটাধিকার ছিল না বলেই তারা ভোট কেন্দ্রেই যায়নি।
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, এই মুহূর্তে বাংলাদেশের বেশিরভাগ রাজনৈতিক দল ও ভোটাররা সংখ্যানুপাতিক নির্বাচনের জন্য প্রস্তুত না। বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি চট্টগ্রাম মহানগর আয়োজিত সুধীজনদের সাথে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। সাইফুল হক আরও বলেন, মবের সাথে জড়িতদের রাজনৈতিক পরিচয় দিয়ে বিবেচনার সুযোগ নেই। রাজশাহীতে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের নামে প্রতিহিংসা ও ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার অভিযোগ করে তার প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে। রাজশাহী মহানগর জেলা বিএনপি কার্যালয়ে বিকেলে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন ভুক্তভোগী ছাত্রদল রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের সাবেক সভাপতি ও মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি মাহমুদ হাসান শিশির। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর খালেদ তারেক সহ অনেকে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের স্বাদ ও সাধ্যের সমন্বয় ঘটিয়ে রাজধানীর মিরপুরবাসীর জন্য উদ্বোধন হল মিরপুর ইলেকট্রনিক্স। মিরপুর ১ রূপায়ণ লতিফা শামসুদ্দিন স্কয়ারের ৪র্থ তলায় এর উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন মিরপুর ইলেকট্রনিক্সের ব্যবস্থাপনা পরিচালক রেজওয়ান রহমান হৃদয়। এই সময় আরও উপস্থিত ছিলেন বিজ্ঞাপনী সংস্থা অরবিট ক্রিয়েটিভ হাবের সিও মোহাম্মদ কাজী কাদের নেওয়াজ, ব্যবস্থাপনা পরিচালকের পরিবারের সদস্যরা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। বাংলাদেশের ইলেকট্রনিক ব্র্যান্ডগুলোর এসি, ফ্রিজ, টিভি, পানির ফিল্টার সহ যাবতীয় ইলেকট্রনিক পণ্য সাশ্রয়ী দামে পাওয়া যাবে মিরপুর ইলেকট্রনিক্সে। বাঙালি ও পাহাড়ি নারী পুরুষের ব্যাপক অংশগ্রহণে খাগড়াছড়ি পৌরসভার অপর্ণা চৌধুরী পাড়া এলাকায় বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও পুরাতন সদস্যদের নবায়ন কার্যক্রম উদ্বোধন হয়েছে। সন্ধ্যায় খাগড়াছড়ি পৌর শহরের একটি কমিউনিটি সেন্টারে আনুষ্ঠানিকভাবে এর কার্যক্রমের উদ্বোধন করা হয়। সাতক্ষীরায় জুলাই চেতনায় রঙে রাঙানো হলো রাজপথ। শনিবার বিকেলে শহীদ আসিফ চত্বরে জুলাইয়ের স্লোগান ও প্রতীক আঁকা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আরাফাত হোসাইন ও মুখপাত্র মোহিনী তাবাসসুম সহ অনেকে। নরসিংদীর মনোহরদী উপজেলার গাঙ্কুলকান্দিতে নবদিগন্ত ক্লাবের উদ্যোগে ফ্রি চক্ষু মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ছানি অপারেশনের কার্যক্রম অনুষ্ঠান হয়েছে। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৩০০-র বেশি রোগীকে চক্ষু সেবা দেওয়া হয় এবং ৩০ জনকে বিনামূল্যে ছানি অপারেশনের জন্য ঢাকায় গাক চক্ষু হাসপাতালের দায়িত্বে নেওয়া হয়েছে। গাক চক্ষু হাসপাতালের তত্ত্বাবধানে শারজা চ্যারিটি ইন্টারন্যাশনাল বাংলাদেশ অফিসের অর্থায়নে ফ্রি চক্ষু ক্যাম্প ও বিনামূল্যে ছানি অপারেশন কার্যক্রমটি হয়। ক্যাম্পেইনের উদ্বোধন করেন নরসিংদী সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া। জরুরি সেবা নম্বর ১৬১১১ কল পেয়ে যাত্রীবাহী লঞ্চে গুরুতর অসুস্থ যাত্রীকে চিকিৎসা সেবা দিয়েছে কোস্টগার্ড। সকালে কোস্টগার্ড সদর দপ্তর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুনুর রশিদ এই তথ্য জানান। বলেন, গত শুক্রবার আনোয়ার মোল্লা নামে এক ব্যক্তি ভোলা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। পথে গুরুতর অসুস্থ হয়ে পড়লে সাথে সাথে কোস্টগার্ড স্টেশন পাগলা থেকে জরুরি মেডিকেল টিম সেখানে যায়। পরে কোস্টগার্ডের একটি বিশেষ দলের তত্ত্বাবধানে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে শিশু শিক্ষার্থী সুবর্ণাকে ধর্ষণের পর হত্যা মামলার সাক্ষী ব্যবসায়ী রাশেদুল ইসলামকে প্রকাশ্যে অপহরণকারী ও সুবর্ণা হত্যার আসামিদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। উপজেলার পূর্বাচল ১ নম্বর সেক্টর এলাকায় ইউসুফগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সামনে এই মানববন্ধন হয়। ২০১৮ সালে সুবর্ণাকে অপহরণ ও ধর্ষণের পর হত্যা করে সন্ত্রাসীরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে পর্যন্ত ৯ শিশু সহ ২৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া বন্যার কারণে নিখোঁজ রয়েছেন অন্তত ২৭ কিশোরী। তবে বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টি ও সৃষ্ট বন্যায় ঠিক কতজন নিখোঁজ রয়েছে তা নির্দিষ্ট করে বলতে পারেনি টেক্সাস কর্তৃপক্ষ। অনুসন্ধান ও উদ্ধার কাজ অব্যাহত আছে। টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট জানিয়েছেন, উদ্ধার অভিযানে ১৪টি হেলিকপ্টার অংশ নিয়েছে। সে সঙ্গে এতে জরুরি সেবার শত শত কর্মী কাজ করছেন। ভারী বৃষ্টির কারণে গুয়াদালুপে নদীর পানি ২৬ ফুট বেড়ে যাওয়ায় ভয়াবহ বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এতে বহু সম্পত্তি ধ্বংস হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়ছে। টেক্সাসের বেশ কিছু স্থানে বন্যার কারণে এখনও জরুরি সতর্কতা জারি আছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বাধীনতা দিবসে ঘটে যাওয়া এই ট্র্যাজেডিকে মর্মান্তিক ও ভয়াবহ বলে অভিহিত করেছেন। আমরা সংবাদ শেষ করার আগে ক্রাউন সিমের সংবাদ শিরোনামগুলো আরো একবার।
ইয়াজিদের পৈশাচিকতার মতো ছিল আওয়ামী লীগের অত্যাচার, মন্তব্য তারেক রহমানের। পালানোই দলটির চরিত্র, বলেছেন বিএনপি নেতারা। কেউ স্বৈরাচার হতে চাইলে প্রতিরোধের হুঁশিয়ারি জামায়াতের আমিরের। জুলাই সনদ বিরোধীরা ফ্যাসিস্টের দোসর, মন্তব্য নাহিদের। বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে মুরাদনগরে মা, ছেলে ও মেয়ে হত্যায় 6 জনকে গ্রেফতার। মব তৈরি করে খুন, বলেছে র্যাব। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।